বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। 7 ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে উদ্বোধন করা হয় 7 দিনব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচির, যাতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার গেল 1.5 দশকে কিভাবে দেশের অর্থনীতি ও সম্ভাবনাময় খাতগুলোকে ধ্বংস করেছে তা তুলে ধরেন তারেক রহমান। 5 আগস্টের পর বিএনপি কেন জাতীয় সরকারে যায়নি তার কারণও জানান তিনি। যেদিন স্বৈরাচার পালিয়ে যায়, আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন, ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা, অথবা আমরা জাতীয় সরকারে যাব কিনা। তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন। আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব, আমরা জনগণের কাছে যাব, আমরা জনগণ যে সিদ্ধান্ত দিবে তাই আমরা মাথা পেতে নেব। কাজেই আমি সেই মুহূর্তে মনে করেছিলাম যে জাতীয় সরকারে আমরা যাব না। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য সবকিছু নিয়ে আমরা জনগণের সামনে দাঁড়াবো। আমরা স্লোগানে বলি যে জনগণই আমাদের সকল ক্ষমতার, রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজে জনগণই যদি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস হয়ে থাকে, তাহলে কেন আমরা জনগণের সামনে গিয়ে দাঁড়াবো না? বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, কেউ কেউ বলে অমুককে দেখো তমুককে দেখো, কিন্তু দেশের মানুষ 1971 সালে তাদের দেখেছে। অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। জামায়াতের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, কিন্তু বেহেশতের মালিক একমাত্র আল্লাহ। যারা এগুলো বলে তারা শিরক করছে। তো একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। যেটি আমার না, সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি। অর্থাৎ দোজক, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরিক, সেটি হচ্ছে শিরিকের পর্যায়ে পড়ে। কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে, আপনি যদি তাদের কথা শোনেন আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন। তারেক রহমান বলেন, সামনে কঠিন সময় অপেক্ষা করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। 5ই আগস্টের পর থেকে আমি গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি, যে কোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারব। বাংলাদেশকে সিঙ্গাপুর নয়, স্বাবলম্বী বাংলাদেশ হিসেবে গড়ে তোলার কথা বলেন তারেক রহমান। সেজন্য 2টি বিষয়ের ওপর জোর দেন তিনি। যেই 2টি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং এই 2টি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আমাদের পুরো জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে। কি 2টি বিষয়? 1, দুর্নীতি, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। 2,
আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি, তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে, দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, নারী সমাজকে এম্পাওয়ার্ড করার জন্য, দেশের কৃষি ব্যবস্থা, প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে, স্লো হয়ে যাবে আমাদের। ছাত্রদলের কর্মীদের মানুষের দোরগোড়ায় গিয়ে নানা অপপ্রচার রুখে দেওয়ার পাশাপাশি ক্ষমতায় গেলে বিএনপি দেশের মানুষের জন্য কি করবে তা তুলে ধরার আহ্বান জানান তারেক রহমান। গত সপ্তাহ থেকে ভারতের বিভিন্ন জায়গায় বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। দেশটির সবচেয়ে বড় বিমান কোম্পানি ইন্ডিগো 12 ডিসেম্বর থেকে 2000-এর বেশি ফ্লাইট বাতিল করায় বিমানবন্দরে আটকা পড়েছেন হাজারো যাত্রী। ব্যস্ত ভ্রমণ মৌসুমে এত বেশি ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করে সরকার। এখন প্রশ্ন উঠেছে, এই সংকটের কারণ কি? কেন শতাধিক ফ্লাইট বাতিল হচ্ছে? আর সংকট মোকাবিলায় সরকার কি পদক্ষেপ নিয়েছে? ভারতের অভ্যন্তরীণ রুটে দৈনিক প্রায় 2200 ফ্লাইট পরিচালনা করে ইন্ডিগো। 2 ডিসেম্বর হঠাৎ এই সংখ্যা কমার তথ্য আসতে থাকে। প্রথম অবস্থায় বিলম্বিত এবং পরে একের পর এক ফ্লাইট বাতিল হতে থাকে। এর জন্য সরকারি নিয়মকে দায়ী করছে ইন্ডিগো। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, পাইলটের বিশ্রাম ও দায়িত্ব সংক্রান্ত সরকারি নিয়মের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় পাইলট সংকট দেখা দিয়েছে। যদিও বিমান কোম্পানিটিকে নতুন নিয়ম থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে সরকার। এরপর 7 ডিসেম্বরে অন্তত 600 ফ্লাইট বাতিল করে ইন্ডিগো। ফলে মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, দিল্লি সহ বিভিন্ন বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। বিমানবন্দর সূত্রের বরাতে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, 5 ডিসেম্বর একই দিনেই ইন্ডিগোর 1000 ফ্লাইট বাতিল হয়েছে। 6 ডিসেম্বর বেঙ্গালুরুতে 124টি, মুম্বাইতে 109টি, দিল্লিতে 86টি এবং হায়দ্রাবাদে 66টি ফ্লাইট বাতিল করা হয়। ইন্ডিগো জানিয়েছে, 15 ডিসেম্বরের মধ্যে ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক হতে পারে। এটি তাদের 20 বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংকট। গত বছরের শুরুর দিকে ভারতীয় সরকার নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন বা FDTL নিয়ম চালু করে। এই নিয়মে ভারতীয় বিমান কোম্পানিগুলোর পাইলটদের কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী পাইলটদের সাপ্তাহিক বিশ্রাম 36 ঘন্টা থেকে বাড়িয়ে 48 ঘন্টা করা হয়েছে। রাতের ফ্লাইট সীমিত করা হয়েছে এবং সপ্তাহে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সর্বোচ্চ 2 বার অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া পাইলটদের ক্লান্তি প্রতিবেদন নিয়মিত জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই নিয়ম কার্যকর করা হলেও ইন্ডিগো পর্যাপ্ত পাইলট নিয়োগ বা পরিকল্পনা করতে পারেনি। ইন্ডিয়ান পাইলটস ফেডারেশন এর অভিযোগ, 2 বছরের প্রস্তুতি সময় থাকার পরও বিমান কোম্পানিটি নিয়োগ স্থগিত রেখেছিল এবং পাইলটদের প্রতি দায়িত্বহীন আচরণ করেছিল। এয়ার এশিয়ার সাবেক CFO বিজয় গোপালানো ইন্ডিগোর উদাসীন মনোভাবকে এই সংকটের জন্য দায়ী করেন। সরকার এই পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে উচ্চ স্তরের তদন্তের মাধ্যমে ফ্লাইট ব্যাঘাতের কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ইন্ডিগোর ক্রু ব্যবস্থাপনায় অব্যবস্থাপনাকেই সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। যাত্রীদের সহায়তার জন্য সরকার নতুন নিয়ম থেকে ইন্ডিগোকে ফেব্রুয়ারি পর্যন্ত ছাড় দিয়েছে এবং আটকে পড়া যাত্রীদের অনেককে ট্রেনের টিকিট দিয়ে গন্তব্যে পাঠাতে সাহায্য করেছে। এছাড়া সময় মতো ব্যবস্থা না নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে ইন্ডিগোর CEO-কে চিঠি দিয়ে সতর্ক করেছে DGCA। এছাড়া বিমান ভাড়া অস্বাভাবিকভাবে বাড়া ঠেকাতে সরকার ভাড়া নিয়ন্ত্রণের সীমা নির্ধারণ করেছে। পাশাপাশি বিমান ভাড়ার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভাড়া নিয়ন্ত্রণে সীমা নির্ধারণ করেছে সরকার। ইন্ডিগো স্বীকার করেছে যে নতুন নিয়মের সাথে খাপ খাওয়াতে না পারায় তাদের ফ্লাইট কার্যক্রমে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ইন্ডিগোর CEO পিটার এলবার্টস জানিয়েছেন, এই সংকট মোকাবেলায় তাদের কিছুটা সময় লাগতে পারে। আশা করা হচ্ছে 10 থেকে 15 ডিসেম্বরের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। ইতোমধ্যে কোম্পানিটি গ্রাহক সহায়তা বাড়াচ্ছে, বাতিল ফ্লাইটের দ্রুত রিফান্ড করছে এবং যাত্রীদের বিকল্প ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। 7 ডিসেম্বর বিকেলে ইন্ডিগো 1650টিরও বেশি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা জানিয়েছে। 138টি গন্তব্যের মধ্যে 137টি পুনরায় চালু হয়েছে। এছাড়া 15 ডিসেম্বর পর্যন্ত বুকিং বাতিল বা পুনর্নির্ধারণের ক্ষেত্রে কোম্পানি থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে।
ইন্ডিগো যেখানে পাইলট সংকটে ভুগছে, সেখানে আকাশা এয়ার ইন্ডিয়া ও অন্যান্য বিমান কোম্পানিগুলো তুলনামূলকভাবে ভালোভাবে পরিস্থিতি সামাল দিতে পেরেছে। আকাশা শুরু থেকেই নতুন পাইলট নিয়োগে জোর দেয় এবং এতে নতুন নিয়ম মোকাবিলায় সুবিধা পেয়েছে। এয়ার ইন্ডিয়া অভ্যন্তরীণ রুটে পাইলট সংখ্যা বাড়িয়েছে, তবে গুজরাটে মারাত্মক বিমান দুর্ঘটনায় 241 জন নিহত হওয়ার পর এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আন্তর্জাতিক রুটে কিছু ফ্লাইট কমিয়েছে অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষার জন্য। ইন্ডিগোর ফ্লাইট সংকটের কারণে বিমান ভাড়া ব্যাপকভাবে বেড়ে গেছে। অন্যান্য বিমান সংস্থাগুলো সুযোগ বুঝে অনেক রুটে অস্বাভাবিকভাবে বেশি ভাড়া নিচ্ছে, জানিয়ে যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সরকার জানিয়েছে কোনো কোম্পানি যেন অতিরিক্ত ভাড়া নিতে না পারে সেজন্য তারা নজরদারি বাড়িয়েছে এবং নির্দিষ্ট দূরত্বের রুটে ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। বিশেষ করে 1 থেকে 1.5 হাজার কিলোমিটার দূরত্বের ফ্লাইটে সর্বোচ্চ ভাড়া 15,000 টাকা নির্ধারণ করা হয়েছে। মহামারীর পর থেকে ভারতে বিমান ভাড়া বেড়েছে। 2019 সালের তুলনায় 2024 সালের প্রথমার্ধে এটি 43% বৃদ্ধি পেয়েছে। ট্রাঙ্ক ভর্তি রুপি এনে ঘরের মাঝে ঢালা হচ্ছে, আর চারদিকে বসা মানুষ সেই রুপি গুনছেন। রুপি গুনতে নিয়োগ দেওয়া হয়েছে 30 জনকে। এই বিশাল কর্মযজ্ঞ চলছে মুর্শিদাবাদের রেজিননগরে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে। অনুদানের এই রুপি পড়ছে পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার অধীনে। 7 ডিসেম্বর দিবাগত রাত 12টা পর্যন্ত 7টি ট্রাঙ্ক খোলা হয়, যা থেকে পাওয়া গেছে 37 লাখ রুপি। হুমায়ুন কবিরের দাবি, বাবরি মসজিদ নির্মাণের আগেই কতটা জনপ্রিয় তা শুধু এই অনুদানের রুপি দেখেই বোঝা যায়। তার আরও দাবি, শুধু ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে 93 লাখ রুপি। মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে 1,30,00,000 রুপিতে। মসজিদ নির্মাণের জন্য 2 দিনেই দান হিসেবে পাওয়া গেছে অন্তত 15 লাখ ইট। নিশ্চয় দিয়েছেন, যারা দিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। বা এই মুসলমান সমাজের মানুষের আজকে যে উদারতা মানসিকতা নিয়ে তাদের কি আছে না আছে তা আমি যে ভদ্রলোক 1 কোটি টাকা আমাকে ঘোষণা করলেন, তেনার বাড়ি তো কোথায় ওই দক্ষিণ 24 পরগনার কোথায় বাড়ি আমি কোনোদিনই চিনতাম না। উনি আসে নিচে এসে ওনার একটা শিল্পপতি মানুষ, অনেক কিছু আছে, কার্ডটা আমাকে দিলেন এবং বললেন আপনার অ্যাকাউন্ট দিবেন, আমি 1 কোটি টাকা এখানে দিব। আর একজন ভারতবর্ষের শিল্পপতি, সে প্রায় কাগজে কলমে হোয়াইট মানির মালিক, প্রায় 7,000 কোটি টাকার। তিনি আমাকে সকাল 10টার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না, কাউকে প্রচার করবেন না, আমি আপনার এই মসজিদের ফান্ডে 80 কোটি টাকা দেব। কাজে এইভাবে যে মুসলমান আগিয়ে আসবে আমি নিজেও ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে আমি ধীরে ধীরে হবে বা টাকার প্রস্থান আমাকে বারবার মানুষের কাছে অনুরোধ করতে হবে, আপিল করতে হবে, তারপরে হবে। আজকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে তাতে আমার এই যে হসপিটাল, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, হেলিপ্যাড, পার্ক এবং হোটেল কাম রেস্তোরাঁ, টোটাল 300 কোটি টাকার মতো বাজেট। আমার ধারণা এটা খুব অনায়াসেই মানুষের সাহায্যে আমরা করে ফেলতে পারবো। একটা থাক না, ইতিহাস একটা হয়ে থাক। মানুষ, আমরা কবে মরে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, এটাই নিয়ম যে জন্মালেই তার মৃত্যু হবে। আমাদেরকে কবরে যেতে হবে, অমুসলিম ভাইদের শ্মশানে যেতে হবে। তো এর জন্য আবার এত কচলা কচলি করার কোনো দরকার নাই। আমি যখন বলেছি বেঁচে থাকতে আমি বাবরি মসজিদ করব। 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন মুর্শিদাবাদে আবারও বাবরি মসজিদ নির্মাণের জন্য শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবির। 7 ডিসেম্বর নিজ হাতে ইট নিয়ে সেখানে হাজির হয়েছিলেন। ওই দিনই তিনি জানিয়েছিলেন বাবরি মসজিদ তৈরি করতে খরচ হবে আনুমানিক 300 কোটি রুপি। বেনিনে প্রেসিডেন্ট পেট্রিস তালনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা ঘিরে দেশ জুড়ে উত্তেজনা বিরাজ করছে। 7 ডিসেম্বর দেশটির বন্দর নগরী কোটনীতে বিকট গোলাগুলির শব্দ ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই সরকারি টেলিভিশন ভবনে হাজির হয়ে ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনীর একটি অংশ। তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তালন সরকারের অনুগত বাহিনী অভ্যুত্থান চেষ্টাকারীদের দমন করে।
রাষ্ট্রীয় টেলিভিশনে রাতে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট তালন বলেন, সরকারের দ্রুত ও সুসংগঠিত তৎপরতা এই দুর্বৃত্তদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই বিশ্বাসঘাতকতার শাস্তি হবে কঠিন, কেউই রেহাই পাবে না। ফরাসি সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে, অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশই সক্রিয় সেনা সদস্য এবং একজন সাবেক সামরিক কর্মকর্তা। অভ্যুত্থান চেষ্টা এমন এক সময়ে ঘটল যখন বেনিন আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে উত্তপ্ত। 2016 সাল থেকে ক্ষমতায় থাকা তালন এবার পদ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে সমালোচকরা অভিযোগ করছেন, বিরোধী রাজনীতিকে তিনি এতটাই দমন করেছেন যে নির্বাচনী পরিবেশ ইতোমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিদ্রোহী সেনারা নিজেদের মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন CMR নামে পরিচয় দিয়ে অভিযোগ তোলে যে দেশের উত্তরাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সহযোদ্ধাদের মৃত্যু ও উপেক্ষা তাদের এই পদক্ষেপে প্ররোচিত করেছে। সাম্প্রতিক বছরগুলোতে জটিল হয়ে উঠেছে বেনিনের নিরাপত্তা পরিস্থিতি। মালি ও বুরকিনা ফাসোর সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা ছড়িয়ে পড়েছে দেশের উত্তরেও। যদিও অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য তালন প্রশংসিত হয়েছেন, নিরাপত্তা বিশেষ করে সীমান্ত অঞ্চলে তার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে অভ্যুত্থান চেষ্টার নিন্দা জানিয়ে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট ইকোওয়াস জানায় তারা বেনিন সরকারের পাশে থাকবে। আফ্রিকান ইউনিয়নও একই ধরনের বিবৃতি দিয়ে সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকায় অভ্যুত্থানের ঢেউ বেনিনকে ঘিরে ফেলেছে। গিনি বিসাউ, গাবন, নাইজার, বুরকিনা ফাসো ও মালিতে একের পর এক ঘটেছে সামরিক অভ্যুত্থান। ফলে অঞ্চলের সামগ্রিক অস্থিরতার মধ্যেই বেনিন নতুন করে ঝুঁকির মুখে পড়েছিল। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর সবার নজর এখন রাষ্ট্রপতি তালনের দিকে। তিনি রাজনৈতিক উত্তেজনা কমাতে সমঝোতার পথে হাঁটবেন নাকি নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারির উপর ভর করে আগামী নির্বাচনের আগ পর্যন্ত দৃঢ় অবস্থান বজায় রাখবেন? দেশের রাজনীতি কোন দিকে যাবে তার উত্তর এখনই পুরোপুরি পরিষ্কার নয়। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ফের সংঘাত শুরু হয়েছে। 8 ডিসেম্বর কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাই সামরিক বাহিনী। এর ফলে ঝুঁকিতে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি। মাত্র 2 মাস আগে ট্রাম্পের সহায়তায় সমঝোতা করেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, 8 ডিসেম্বর ভোর থেকেই সীমান্ত জুড়ে গুলি বিনিময় বাড়তে থাকে। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে আক্রমণ শুরুর অভিযোগ তোলে। কয়েক সপ্তাহের উত্তেজনা এবং থাইল্যান্ডের পক্ষ থেকে শান্তি চুক্তি বাস্তবায়ন স্থগিত করার পর আবারও ভয়াবহ আকার ধারণ করে পরিস্থিতি। থাই সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, 7 ডিসেম্বর স্থানীয় সময় দুপুর 2টা 15 মিনিটে কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ সিসাকেতের দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে কম্বোডীয় সেনাবাহিনী। এতে একজন থাই সেনা নিহত এবং 2 জন আহত হন। আহতদের মধ্যে একজনের পায়ে গুলি লাগে, অন্যজন বুকে আঘাত পান। এ ঘটনার পর প্রতিশোধ হিসেবে কম্বোডিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় থাই সেনাবাহিনীও। স্থানীয় সময় দুপুর 2টা 50 মিনিট পর্যন্ত দুই পক্ষের মধ্যে এই সংঘাত চলে। থাই সেনাবাহিনীর দাবি, 8 ডিসেম্বর ভোর 3টার দিকে কম্বোডীয় বাহিনী সীমান্তে প্রথম গোলাবর্ষণ শুরু করে। অন্যদিকে কম্বোডীয় বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় ভোর 5টা 4 মিনিটে থাই বাহিনী তাদের উপর প্রথম হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, অনেকদিন ধরেই থাই বাহিনী নানা ধরনের উস্কানিমূলক আচরণ করছিল। এদিকে সংঘাত বেড়ে যাওয়ায় থাইল্যান্ড সীমান্তবর্তী 4 প্রদেশ বুরিরাম, সুরিন, সিসাকেত এবং ওবং রাতচাথানি থেকে প্রায় 70% বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরানোর সময় আগের থেকে শারীরিকভাবে অসুস্থ থাকা একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত জুলাই মাসে দুই দেশের মধ্যে 5 দিনের সীমান্ত যুদ্ধ হয়েছিল, যেখানে অন্তত 32 জন মারা যান এবং প্রায় 2 লাখ মানুষ বাস্তুচ্যুত হন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে ফোন আলাপের মাধ্যমে 27 জুলাই প্রাথমিক যুদ্ধবিরতি ঘোষণা করান।
গত অক্টোবরের শেষ দিকে কুয়ালালামপুরে ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে সম্প্রসারিত যুদ্ধবিরতি চুক্তি সই করে দুই দেশ। ট্রাম্প এটিকে তার বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দাবি করেছিলেন, কিন্তু চুক্তির 2 সপ্তাহ যেতে না যেতে উত্তেজনা ফের বাড়তে শুরু করে। 7 ডিসেম্বর কম্বোডিয়ার বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করে থাইল্যান্ড। তাদের অভিযোগ, থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত এলাকায় থাই ভূখণ্ডে গোপনে বড় এলাকা জুড়ে ল্যান্ডমাইন পেতেছে কম্বোডিয়া। এসব ল্যান্ডমাইনের বিস্ফোরণে বেশ কয়েকজন থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন। জাতিসংঘকে এই ঘটনা তদন্তের জন্য আহ্বানও জানিয়েছিল থাই সরকার। এই অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই সিসাকেতে নতুন সংঘাত শুরু হলো। কারো বিরুদ্ধে যত বড় অভিযোগই থাকুক না কেন, তাকে অবশ্যই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। বিশ্বের যে কোনো আইন তাই বলে। তবে আইনের তোয়াক্কা না করে অনেকটা স্বৈরাচারী কায়দায় লাতিন আমেরিকা উপকূলে একের পর এক মাদক বিরোধী অভিযান চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। সন্দেহজনক মাদকবাহী নৌযান লক্ষ্য করে সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অন্তত 22টি সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত 86 জন। আইন বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা বলছেন, এভাবে হামলা চালানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং প্রকাশ্য বিচার বহির্ভূত হত্যার শামিল। জাতিসংঘের সন্ত্রাস বিরোধী ও মানবাধিকার বিষয়ক বিশেষ দূত বেনসল আল জাজিরাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এমনটা করবে আমি কখনো ভাবতেও পারিনি। এটি প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইন বা কনভেনশনের বিন্দুমাত্র তোয়াক্কা করছে না। জাতিসংঘ সনদ, জেনেভা কনভেনশন এবং দ্য হেগ কনভেনশন তিনটিতেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও আত্মরক্ষা ব্যতীত আন্তর্জাতিক বল প্রয়োগ স্পষ্টভাবে নিষিদ্ধ। তবুও ট্রাম্প প্রশাসন দাবি করছে নৌযানগুলোতে মারাত্মক মাদক বহন করা হচ্ছিল এবং মাদক চক্রের সদস্যরা অবৈধ যোদ্ধা, তাই তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া আইনসম্মত। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী সন্দেহভাজন মাদক পাচারকারীদের আল কায়দার সন্ত্রাসীদের সঙ্গে তুলনা করে বলেন, আপনি যদি কোনো তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠনের জন্য কাজ করেন এবং নৌকায় করে এই দেশে মাদক আনতে চান, আমরা আপনাকে খুঁজে বের করব এবং আপনার নৌকা ডুবিয়ে দেব। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আইনবিদরা প্রশাসনের এই ব্যাখ্যাকে অবৈধ ও যুক্তিহীন বলে অভিহিত করেছেন। ইয়েশিবা বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাপক রেবেকা ইয়াংবার বলেন, প্রশাসন অপরাধমূলক কর্মকাণ্ডকে সশস্ত্র আক্রমণ হিসেবে দেখিয়ে সামরিক শক্তি ব্যবহারের বৈধতা তৈরির চেষ্টা করছে। সিবিএস এর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে 53% মার্কিনী এই হামলাকে সমর্থন করছেন, যদিও আইন বিশেষজ্ঞদের মতে এটি এক বিপজ্জনক নজির তৈরি করছে। সেন্টার ফর সিভিলিয়ান্স ইন কনফ্লিক্টের যুক্তরাষ্ট্র পরিচালক অ্যানি শিয়েল বলেন, প্রেসিডেন্ট যেন যে কোনো নাগরিককে অপরাধের অভিযোগে বিচার ছাড়াই হত্যা করার ক্ষমতা দাবি করছেন। এখানে কোনো সীমারেখা নেই, আর এটি গোটা বিশ্বের মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্রের 9/11 হামলার পর থেকেই মার্কিন প্রেসিডেন্টরা সন্ত্রাস বিরোধী অভিযানের নামে বিভিন্ন দেশে সামরিক হামলা চালিয়ে আসছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে সামরিক হামলা চালিয়েছেন ইরাক, আফগানিস্তান, সোমালিয়া ও ইয়েমেন সহ বিভিন্ন দেশে। দুইজনই এসব হামলার জন্য মার্কিন কংগ্রেসের অনুমতি চেয়েছিলেন। তবে ট্রাম্পের ক্ষেত্রে ব্যতিক্রম হলো, তিনি কংগ্রেসের অনুমতি ছাড়াই মাদক বিরোধী অভিযানে নেমেছেন। মার্কিন আইন অনুযায়ী সামরিক হামলা বা কারো বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা কর্তৃত্ব প্রেসিডেন্টের নেই, বরং মার্কিন কংগ্রেসই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। তবে কংগ্রেসের প্রায় সব রিপাবলিকান সদস্যই ট্রাম্পের হাতের মুঠোয়, কেউ তার বিরোধিতা করতে পারে না। ফলে ট্রাম্পকে নিয়ন্ত্রণ করা এক প্রকার কঠিনই হয়ে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ ও শুল্ক ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্রের। সেই দূরত্ব এবার আরও স্পষ্ট হয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সকে বড় অঙ্কের জরিমানা করার পর। সব মিলিয়ে ইউ যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব পৌঁছেছে চরমে। 5 ডিসেম্বর ইউরোপীয় কমিশন এক্সকে 12 কোটি ইউরো জরিমানা করার ঘোষণা দিলে ক্ষোভে ফেটে পড়ে প্রতিষ্ঠানটির কর্ণধার ইলন মাস্ক। সরাসরি ইউ বিলুপ্তির দাবি করেন তিনি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সও এই ঘটনাকে ভালোভাবে নেননি। এক্সের ওপর জরিমানাকে মার্কিন জনগণের উপর আক্রমণ বলে দাবি করেছেন তিনি। এক্সকে জরিমানা করার কারণ হিসেবে ইউরোপীয় কমিশন জানায়, এক্স ইউ এর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট ডিএসএ এর স্বচ্ছতার নিয়ম ভঙ্গ করেছে। এক্সের নীল টিক সিস্টেম এখন পেইড ফিচার, যা প্রতারণামূলক।
তাদের বিজ্ঞাপন তথ্য ভান্ডার স্বচ্ছ নয় এবং গবেষকদের জন্য প্রয়োজনীয় পাবলিক ডেটা অ্যাক্সেস দেয় না প্রতিষ্ঠানটি, যে কারণে তাদের এই জরিমানা করা হয়েছে। কমিশনের মুখপাত্র থমাস রেনিয়ে বলেন, জরিমানা এক্সের নিয়ম লঙ্ঘনের জন্য হলেও তা সমগ্র কর্পোরেট কাঠামোর উদ্দেশ্যে পাঠানো হয়েছে। জরিমানার বিষয়টি নজরে আসার পর এক্সে একাধিক পোস্টে ক্ষোভ ঝেড়েছেন এলন মাস্ক। তিনি লিখেছেন, ব্রাসেলস অতিরিক্ত নিয়ম চাপিয়ে দিচ্ছে এবং ইইউ এর আমলাতান্ত্রিক ব্যবস্থা ধীরে ধীরে ইউরোপকে মেরে ফেলছে। ইইউকে আমলাতান্ত্রিক দানব উল্লেখ করে মাস্ক আরো বলেন, ইইউ বিলুপ্ত করে প্রত্যেক দেশের হাতে সার্বভৌম ক্ষমতা ফিরে দেওয়া উচিত, যাতে সরকারগুলো তাদের জনগণের প্রতিনিধিত্ব ভালোভাবে করতে পারে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউ এর সিদ্ধান্তে নাখোশ গোটা ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই জরিমানা আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠান ও মার্কিন জনগণের উপর বিদেশি সরকারের হামলা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, ইইউ এর উচিত ছিল বাক স্বাধীনতাকে সমর্থন করা, কিন্তু তারা বাজে কারণে আমেরিকান কোম্পানিকে আক্রমণ করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত প্রতিনিধি অ্যান্ড্রুর পাজডার বলেছেন, অতিরিক্ত 12 কোটি ইউরোর এই জরিমানা ইইউ এর অতিরিক্ত নিয়ম চাপানোর ফল, যা আমেরিকান উদ্ভাবনকে টার্গেট করছে। ট্রাম্প প্রশাসন পরিষ্কারভাবে বলেছে, আমরা সেন্সরশিপের বিরোধী এবং বিদেশি মার্কিন কোম্পানিগুলোর উপর বাড়তি নিয়ন্ত্রণ আরোপ করা হলে তা চ্যালেঞ্জ করব। মার্কিন প্রতিক্রিয়ার জবাবে ইউরোপীয় কমিশনের টেক সার্বভৌমত্ব, নিরাপত্তা ও গণতন্ত্র বিষয়ক নির্বাহী সহসভাপতি হেলা ভিরকুন্নে বলেন, নীলটিক দিয়ে ব্যবহারকারীকে বিভ্রান্ত করা, বিজ্ঞাপন সম্পর্কিত তথ্য গোপন করা এবং গবেষকদের বাধা দেওয়া এসব ইইউ অনলাইনে বরদাস্ত করবে না। অন্যদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মাস্কের নাৎসি সেলুটের প্রসঙ্গ টেনে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি লিখেছেন, মার্সে চলে যান, সেখানে নাৎসি সেলুটে কোনো সেন্সরশিপ নেই। এক্সকে ইউরোপীয় কমিশনের জরিমানার সিদ্ধান্তে বিভাজন দেখা দিয়েছে ইউরোপেও। ডাচ দক্ষিণপন্থী রাজনীতিবিদ গির্ট ইউয়েল্ডার্স ইইউ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের কেউ নির্বাচন করেনি, আপনারা কারো প্রতিনিধিত্ব করেন না, আপনারা এক স্বৈরাচারী প্রতিষ্ঠান এবং বাক স্বাধীনতা শব্দটাও ঠিকমতো বুঝতে পারেন না। আমরা এক্সকে জরিমানার এই সিদ্ধান্ত মেনে নেব না, বরং কমিশনকেই বিলুপ্ত করা উচিত। ট্রাম্প প্রশাসন আগেই সতর্ক করেছিল, ইইউ যদি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে কোনো কারণে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাহলে যুক্তরাষ্ট্রও অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারে। ইইউ এর সঙ্গে এসব বিষয় নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা করছে মার্কিন প্রতিনিধিরা। সেই আলোচনার মধ্যে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে ইইউ। ফলে ইইউ এর এই সিদ্ধান্তকে কিভাবে দেখে ট্রাম্প প্রশাসন, সেটাই এখন দেখার বিষয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।